শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশের উপর থেকে শেষ পর্বের প্রশ্ন উত্তর। এর আগের কয়েকটি পর্বে আমরা এই টেক্সট পোষণ ধরেই প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। যতটা টেক্সট পোষণ ধরে আমরা আলোচনা করেছি ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা কি কি গুরুত্বপূর্ণ লাইন ধরে প্রশ্ন থাকতে পারে সেটা দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, আর আজকে যে প্রশ্নগুলি আলোচনা করছি এটা কিন্তু তোমাদের এই থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশ্নগুলো, আজকে 5টি প্রশ্ন আলোচনা করবো। এই 5টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা যে কোনো একটি প্রশ্ন এবারে পরীক্ষায় চোখ বন্ধ করে পাবে। একদম টেক্সট পোর্শন থেকেই প্রায় ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা আজকে দিতে পারবে। আজকে প্রথম প্রশ্ন দেখো, যে লাইন ধরে রয়েছে মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না, এই লাইন ধরে বক্তার এমন মন্তব্যের কারণ কি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে আলোচ্য লাইনের বক্তা হলেন কথক নরেশ। নরেশ তার মামাবাড়িতে থাকাকালীন সহপাঠী হিরুর পত্র থেকে পরীক্ষার ফলাফল সম্পর্কে অবগত হয়। নরেশ লক্ষ্য করে হিরুর পত্র থেকেই যা জানতে পারে যে এই পরীক্ষার ফলাফল সম্পর্কে চন্দ্রনাথ যা অনুমান করেছিল তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। যেমন 10টি ছেলে ফেল করেছে, কথক নরেশ নিজে তৃতীয় বিভাগে কোনো রকমে পাশ করেছে এবং চন্দ্রনাথ নিজে 525-এর কম পেয়েছে। কিন্তু চন্দ্রনাথের অনুমানের একটি বিষয় মেলেনি। হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে এগিয়ে গেছে এবং স্বভাবতই সে স্কলারশিপ পেয়েছে। এতেই কিন্তু কথক নরেশ মনে মনে দুঃখিত হয়েছিলেন। আসলে চন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কথকের মনে কোনোই সন্দেহ ছিল না, তাই যোগ্যতমের এই পরাজয়কে যেন কথক মনে প্রাণে মেনে নিতে পারছিলেন না, তাই এ ধরনের মন্তব্য করেছেন। ব্যাস, এটাই গেল আজকের এই প্রশ্নের। প্রথম প্রশ্নের মান কিন্তু 3। এই সংক্ষিপ্তভাবেই একদম দেখতে পেলে টেক্সট পোর্শন ধরে এই অংশের মধ্যে আমরা উত্তরটা দিলাম। এরপর চলো আজকের 2 নম্বর প্রশ্ন, তারও মান 3। আজকের যে 5টি প্রশ্ন আলোচনা করছি সবকটির মানে কিন্তু 3। এই লাইনটি ধরে রয়েছে উৎসবের বিপুল সমারোহ সেখানে। উৎসবের সমারোহ কেন এবং সেই উৎসবের আয়োজনের বর্ণনা আমরা পাঠ্য অংশে কি পাই? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে আমরা দেখি কথক নরেশের সহপাঠী হিরুর স্কলারশিপ পাওয়ার উপলক্ষেই ছিল উৎসবের সমারোহ। তাহলে এটা গেল প্রথম অংশের উত্তর। এরপর দ্বিতীয় অংশে আমরা সেই উৎসবের আয়োজনের বর্ণনাস্বরূপ পাঠ্য অংশে কী পাই না, চন্দ্রনাথের সহপাঠী হিরু ছিল স্কুলের সেক্রেটারির ভাইপো। পরীক্ষায় ফলে দেখা যায় যে চন্দ্রনাথের একটা অনুমান সেই পরীক্ষার ফলাফল সম্পর্কে মেলেনি। সেটি হলো এই চন্দ্রনাথের বদলে হিরুর প্রথম হওয়া এবং স্কলারশিপ পাওয়া। আর এই হিরুর স্কলারশিপ পাওয়ার কারণেই ছিল বিপুল সমারোহ বা উৎসবের আয়োজন। হিরু ছিল ধনীর সন্তান, অর্থের অভাব তার নেই। তাদের বাড়ির পাশের আমবাগানটায় যে উৎসবের আয়োজন হয়েছিল সেখানে চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার বিপুল বিন্যাসে শোভা বর্ধিত হচ্ছিল। হিরুর কাকা শৌখিন ধনী সন্তান বলে জেলার মধ্যে খ্যাতিসম্পন্ন ছিলেন। তিনি নিজে সেদিন আমবাগানটাকে সাজিয়েছিলেন। বিশিষ্ট অতিথিও সেখানে অনেকে ছিলেন। জন 2 ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ ভদ্রলোকজনও সেখানে উপস্থিত ছিলেন। আলোচ্য পাঠ্য অংশে আমরা উৎসবের সেই বিপুল সমারোহের বর্ণনা হিসেবে এই অংশটি পেয়ে থাকি। তাহলে তোমরা এখানেও দেখলে যে পুরো টেক্সট পোর্শন ধরেই 2-1টা লাইন শুরুতে তোমাদের বলতে হবে, তারপরে এই অংশ থেকেই তোমরা উত্তরটা লিখতে পারবে। এরপর চলো তার পরের পাতায় একটা লাইন ধরে প্রশ্ন। তবে ছেড়ো না, লাইনটি দেখো রয়েছে তবে ছেড়ো না ও একটা বড় জিনিস। এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে বক্তা কে, তার এই মন্তব্যের মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে, কেন এই ধরনের মন্তব্য বা মন্তব্যের মধ্য দিয়ে কী প্রকাশ পাচ্ছে, 1+2। বা যদি এই লাইন ধরেও প্রশ্ন থাকে, এটা আজকে 3 নম্বর প্রশ্ন আলোচনা করছি, সেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড হওয়াই উচিত ও বস্তু। এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে বক্তাকে
তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন বা কি বোঝাতে চাইছেন এই মন্তব্যের মধ্য দিয়ে। 1+2=3 এর পূর্ণমান। তাহলে আমরা এখানে উত্তরে কি বলবো না, এখানে জাস্ট একদম টেক্সট পোর্শন ধরেই কিন্তু আমরা উত্তরটা লেখার জায়গা পাবো না, তবে উত্তরের পরিসরটা খুবই সংক্ষিপ্ত। আলোচ্য অংশে বক্তা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ পাঠ্যাংশে আলোচ্য অংশের বক্তা হলেন কাহিনীতে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয়। এটা গেল প্রথম অংশের উত্তর। দুটো লাইন ধরে যদি প্রশ্ন থাকে, বক্তাকে প্রথম প্রশ্নে ছিল তার উত্তর। এরপর হিরুর বাড়িতে আমরা দেখি যে যে তার স্কলারশিপ পাওয়ার কারণে উৎসবের আয়োজন হয়েছিল, সেখানে কথক নরেশ এবং হেডমাস্টার মহাশয় দুজনেই মুখোমুখি এবং সেই সঙ্গে উপস্থিত হিরু, এরা মুখোমুখি হয়ে কিছু মন্তব্যের উপস্থাপনা করতে থাকে। সেখানেই প্রধান শিক্ষক মহাশয় কথক নরেশকেই জানান যে তার পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চাটা যেন একটু নিয়ন্ত্রণেই রাখে। তবে এই সাহিত্য চর্চাটার বিষয় তিনি জানান যে এটি একটা বড় বিষয়, এটাকে যেন কখনোই কোনোভাবে কথক নরেশ ছেড়ে না দেয়। কেননা তার মতে সাহিত্য চর্চা হচ্ছে মনের দুঃখ, আনন্দ বা অনুভূতির প্রকাশ, আর সেটা কিন্তু কম বড় কথা নয়। সেই প্রসঙ্গেই তিনি এই মন্তব্যটা, মানে এই লাইন ধরে থাকলেও তোমরা উল্লেখ করবে, আর এই লাইন ধরে থাকলে তো তোমাকে লিখতেই হবে। সেই প্রসঙ্গেই তিনি অলিভার গোল্ডস্মিথের দ্য ডেজার্টেড ভিলেজ নামক যে অংশ থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন যে লেখালেখি, এই লাইনটির অর্থটাই উপস্থাপন করতে হবে, লেখালেখি সকলের সামনে লজ্জা বা একটা অস্বস্তির বিষয় হলেও নিভৃতে কিন্তু তা গর্বের বস্তু। এক্ষেত্রে আমরা মাস্টার মহাশয় বা হেডমাস্টার মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয় তার ছাত্র দরদি মন এবং সাহিত্য রসিক মনেরই পরিচয় পেয়ে থাকি। ব্যাস এইটুকুনি অংশ হলো আজকের এই 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে চলো আজকে 4 নম্বর প্রশ্ন রয়েছে, তার একটু অংশ পরেই রয়েছে, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। এই লাইন ধরে থাক, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। এখানে কোন বস্তুটিকে স্মৃতিচিহ্ন বলা হয়েছে এবং সেটি বক্তার কাছে কেন স্মৃতিচিহ্ন স্বরূপ হয়ে উঠেছে। 1+2=3 এর মান। আলোচ্য অংশে বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে আমরা দেখি যে চন্দ্রনাথ তার সহপাঠী হিরুকে উদ্দেশ্য করে যে চিঠিটি লিখে গিয়েছিল, এটি তার সহপাঠী হিরুর কাছে স্মৃতিচিহ্ন স্বরূপ হয়ে উঠেছে। এবারে এখানে উত্তরটা আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে, আমরা একদম পাঠ্য অংশের মধ্য থেকেই পাবো না। এখানে কি বলবো দ্বিতীয় অংশের উত্তরে, হিরুর এই স্কলারশিপ পাবো আমরা, যেখানে ওই চিঠির যে বিষয়বস্তু থেকে একটু আমরা উত্তর লিখবো, তবে তার আগে দু একটা কথা বলতে হবে। তাই হিরুর এই স্কলারশিপ পাওয়ার আনন্দে যে উৎসবের আয়োজন, চন্দ্রনাথ এতে অংশগ্রহণ করতে সক্ষম হয় না। তার কারণেই হিরুর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু এই হিরুর সাফল্যে আনন্দিত হলেও হিরুর এই সাফল্যের কারণে এত বড় উৎসবের আয়োজন যে অপ্রাসঙ্গিক, সে ধরনের মন্তব্য করতেও চন্দ্রনাথ দ্বিধাবোধ করে না। চিঠিতে কিন্তু একথা স্পষ্ট হয়ে উঠেছে চন্দ্রনাথের বক্তব্যের মধ্য দিয়ে যে চন্দ্রনাথ তার নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আস্থাশীল হলেও হিরুর সাফল্য ঘিরে তার একটা ঘোরতর অবিশ্বাস ছিল। এ সত্য জেনেও কিন্তু হিরু তার মেধাবী সহপাঠীর প্রতি শ্রদ্ধাবশত তার লেখা, তাকে উদ্দেশ্য করে যে লেখা চিঠিটি, সেটিকে জীবনভর সঙ্গে রাখার কথা বলে এবং সেটিকে তার সহপাঠী চন্দ্রনাথের শেষ স্মৃতিচিহ্ন স্বরূপ সংরক্ষিত করার কথাও ব্যক্ত করে। তাহলে এটাই গেল। দেখো এখানে উত্তরের কিন্তু সেরকম কোনো বিশেষ ব্যাপার নেই, মোটামুটি শুধু বিষয়বস্তুটাই উপস্থাপন করতে হবে যে চিঠিটা সম্পর্কে, চন্দ্রনাথের লেখা চিঠিটা সম্পর্কে, হিরুকে উদ্দেশ্য করে লেখা চিঠিটা সম্পর্কে এখানে হিরুর কি একটা মন্তব্য, সেটাই উপস্থাপন করতে হবে। এরপর আজকের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং শেষ লাইন ধরে, নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে।
আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, এরও মান 3। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে আমরা দেখি যে মেধাবী এবং চিরবিদ্রোহী ছাত্র চন্দ্রনাথ গৃহত্যাগ তথা গ্রাম ত্যাগ করেছে এবং এই চন্দ্রনাথ সেই দিনটিকেই তার এই কাজের জন্য স্থির করেছে, যেদিন তার সহপাঠী হিরু স্কলারশিপ পাওয়ার কারণে বা আনন্দে বাড়িতে বিশাল এক উৎসবের আয়োজন করেছিল। আসলে চন্দ্রনাথ কোনোভাবেই হিরুর এই উৎসবের সমারোহর ব্যাপারটাকে মেনে নিতে পারেনি। চন্দ্রনাথ যে সম্পূর্ণ একটা নিজস্বতায় উজ্জ্বল চরিত্রের মানুষ বা আত্মসম্মানের প্রতীক, সেটাই এখানে তার সেই দিনেই গ্রাম ত্যাগ করার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। কথক নরেশ চন্দ্রনাথের সেই স্বভাবের কথার স্মরণ করে একজন বিদ্রোহী মানবাত্মার অনন্ত পথে যাত্রা করার সঙ্গে তুলনা করতে চেয়েছে। সে কারণেই কথক নরেশ মনে করেছে যে যখন চন্দ্রনাথ তার গ্রাম ত্যাগ করে চলেছে, অজানা পথে পা বাড়িয়েছে, তখন একদম টেক্সট পোর্শনের দেখো শেষ অংশে এইখানে লাইনটা তোমরা বলতে পারবে, তখন দুই ধারের মাঠঘাট প্রান্তরকে যেন অতিক্রম করে সে ক্রমশ এগিয়ে চলেছে। আর মাথার ওপরের গভীর নীল আকাশের ছায়াপথ, তার পাশে অবস্থিত কালপুরুষ নক্ষত্র মণ্ডলী যেন চন্দ্রনাথের সেই পরিক্রমণের বা অজানার পথে যাত্রা করার সাক্ষী হয়ে রয়েছে বা সঙ্গী স্বরূপ তার সঙ্গেই এগিয়ে চলেছে। ব্যাস এইটুকুনি বললেই তোমার এই অঞ্চল এই শেষ অংশের যে লাইনগুলি রয়েছে বা যদি এই লাইনটা ধরেই থাকে তার তাৎপর্য ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। তাহলে আজকে আমরা যে 5টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং টেক্সট পোর্শন থেকে কিছুটা দেবে বা কিছুটা তোমাদের নিজেদেরকে প্রথম অংশটায় একটা দুটো বাক্য ব্যবহার করতে হবে। মোটামুটি খুবই সহজ। এই চন্দ্রনাথ গল্প থেকে উত্তর লেখা এবং ঠিকঠাক লিখতে পারলে তোমরা ফুল মার্কস বা হাফ নাম্বার হলেও কম হলেও অতি অবশ্যই পাবে। তা আজকে চন্দ্রনাথের এই প্রশ্ন উত্তর আলোচনার মধ্য দিয়ে চন্দ্রনাথের উপরে যে প্রশ্ন উত্তর আলোচনার পর্ব এটা শেষ করছি। আশা করছি তোমাদের এই টেক্সট পোর্শনটা সুন্দর করেই পরীক্ষার জন্য তৈরি হবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে মেসেজ করতে পারো।